ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশে খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শোয়েব। দর্শক, নিশ্চয়ই সারা বিশ্বের চোখ ছিল গতকাল যে ম্যাচটা খেলেছে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া, সেই ম্যাচের দিকে। আমরা ধারণা করেই রেখেছিলাম হয়তো বা এই ম্যাচেই সেই কাঙ্ক্ষিত রেকর্ডটি হতে পারে, ক্লোজাকে ছাড়িয়ে যাওয়ার সেই রেকর্ড। পাশাপাশি অসংখ্য রেকর্ড হয়েছে। তিনি যেই পেনাল্টি মিস করেছেন সেখানেও কিন্তু তিনি রেকর্ড করেছেন, বিশ্বকাপের সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডও তিনি করেছেন। আরও অসংখ্য রেকর্ডের কথা বলে শেষ করা যাবে না। আমরা সেই ম্যাচটা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয়টা হচ্ছে গোল্ডেন বুটের রেস। মাত্র 2 ম্যাচ গেছে, এর মধ্যেই এখনও পর্যন্ত 4 বা তার চেয়ে বেশি গোল তিনজন ফুটবলার কিন্তু করে ফেলেছেন। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে সেই আলোচনায় আছেন নান আদার দেন ন্যাশনাল ক্যাপ্টেন অফ বাংলাদেশ তপু বর্মন। থ্যাংক ইউ সো মাচ। তো ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আজকের আয়োজনে। যেমনটা বলছিলাম তো ভাই, যে কালকের ম্যাচটা সবাই জানে মেসি গোল করবে, সবাই জানে কোন জায়গাটাতে তিনি কোন পজিশনটাতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর, তারপরও গোল হয়। মানে এত কিছু জানার পরও আপনার কাছে কি মনে হয় ম্যাজিকটা কি আসলে মেসি? না, আসলে আমি প্রথমত অস্ট্রিয়ার স্পেশালি মিডফিল্ড লাইন এবং ডিফেন্স লাইনের তারা যেই ওয়ার্কটা করেছে, স্পেশালি তারা কিন্তু খুব ভালো ওয়ার্ক করেছে। আপনি যতবার যতক্ষণ খেলাটা চলছিল এবং দেখছিলাম যে মেসিকে তারা আসলে স্পেস দিচ্ছিল না, এর জন্য মেসি কিন্তু ফার্স্ট হাফে স্পেশালি অনেকগুলো বল মিস করেছিল। তো এটা আসলে আমি বলবো যে আফটার দ্যাট যে মেসি আসলে নিজেকে কোথায় অবস্থান করেছে এটা আসলে সেই জানে, এবং এটা তার আসলে আমি বলবো যে ন্যাচারাল একটা বিষয়। আপনি যদি তার ফার্স্ট গোল দেখেন, এই সেম গোলটা আই থিঙ্ক 2018 না 19-এর দিকে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে করেছিল, 3-2 গোলে জয়লাভ হয়। এবং এই গোলটাকে যদি আমি পর্তুগালের প্রথম ম্যাচের একটা গোল মিসের সাথে যদি মেলাই, রোনালদো তার ঠিক পেছনেই কিন্তু ব্রুনো ফার্নান্দেজ ছিলেন। সেইটা তার জন্য অনেক ইজি হতো ব্রুনো ফার্নান্দেজ। না, ব্রুনোর জন্য আসলে ওইটা আলমাদা যেটা করলেন সেই কাজটা কিন্তু রোনালদো করতে পারেনি। অলমোস্ট সেম অ্যাটমসফিয়ার ছিল। আই থিঙ্ক রোনালদোকে ব্রুনো সাউন্ড দিয়েছিল যে লিভ বা ছাড়েন বা ছাড়, এরকম টাইপের একটা অবশ্যই সাউন্ড দিয়েছিল, কিন্তু আসলে রোনালদো একদম অ্যাঙ্গেলটা ভেরি টাইট ছিল, সেইখান থেকে আসলে বলটা ওর রিচে ছিল না, বলটা কিন্তু বাইরে ছিল। সে ডান পা দিয়ে চেষ্টা করার কারণে কিন্তু হয় নাই। সেইখানে যদি ফলস হয়তো বা পর্তুগাল জিততো। এবং দ্য ডিফারেন্স বিটুইন রোনালদো এন্ড মেসি ইজ ক্লিয়ার নাও। ক্লিয়ার। এবং আসলে আলমাদার এই জায়গায় আমি বলবো যে সবচেয়ে বড় ক্রেডিট, কারণ সে সেইখানে একদম জায়গা মতোই আপনার এই ফলসটা দেয়। তার জন্য মেসির মানে ভেরি ভেরি ক্লিয়ার একটা সুযোগ পায়, যেটা কিনা আমরা কখনো দেখি না মেসি এইখান থেকে মানে মিস করে, যেটা আসলে নর্মাল ব্যাপার তার জন্য। এক্স্যাক্টলি। এবং গেগেন প্রেসিং নিয়ে অনেক কথা হচ্ছিল। অস্ট্রিয়ার যিনি কোচ রয়েছেন রাল্ফ র্যাঙ্গনিক, তিনি বলা হয়ে থাকে যে জার্মানির যে বর্তমানে যে প্রেসিং ফুটবলের তাকে ফাদার বলা হয়। সেই জায়গাটা থেকে আপনার কাছে কি মনে হচ্ছে কিনা যে অস্ট্রিয়া সেই গেগেন প্রেসিংয়ে উদ্বুদ্ধ হয়েছে? কিংবা আসলে তারা পেনাল্টি যখন মেসি পায় বা লাউতারো মার্টিনেজকে মেরে তারা কনসিড করে পেনাল্টি, যখন পেনাল্টি আসলে মেসি মিস করে ফেলে, তারপর তাদের খেলাটা একটু ভিন্ন রকমভাবে আমরা দেখেছি কালকে। স্পেশালি তাদের যেই অ্যাটাকিং অ্যাপ্রোচ ছিল, এবং তারা কিন্তু ফিজিক্যালি ফুটবল খেলেছে স্পেশালি, এবং তারা আসলে হাই প্রেস করেছিল। এবং যখন আপনার হাই প্রেসটা শুরু করেছে, স্পেশালি যখন রোমেরিওর পায়ে আসে, রোমেরিওকে আর কি নর্মালি বিল্ড আপ করতে দিচ্ছিল না, এটা তাদের প্ল্যানে ছিল। যখন আবার লিসান্দ্রো মার্টিনেসের কাছে যাচ্ছিল বল, তখন আবার ওকে স্পেস দিচ্ছিল যেন ও খেলে। তো আমি বলবো যে যখন আর্জেন্টিনা তো নর্মালি আপনার বিল্ড আপিং স্টাইলে খেলে, ফার্স্ট হাফে অনেক জায়গায় বিল্ড আপ করেছে, কিন্তু একটা সময় যে আর বিল্ড আপ করতে পারে নাই, কারণ অস্ট্রিয়ার প্লেয়ার ম্যাক্সিমাম থ্রি প্লেয়ার ছিল আপনার আর্জেন্টিনা ডি বক্সের সামনে। তো এই যে আসলে একটা প্রেসিং ফুটবল, এটা কিন্তু বলবো যে তারা করার চেষ্টা করেছিল কালকে, এবং করেছে। অনেক ক্ষেত্রে সাকসেস হয়েছে, অনেক ক্ষেত্রে হয় নাই। কিন্তু ওইখানে সাকসেস না হওয়ার কারণ হলো আর্জেন্টিনার মিডফিল্ড 3 জন, ঠিক আছে, এনজো, ম্যাকালিস্টার এবং ডিপল। তাদের যেই ওয়ার্ক রেট দেখলাম কালকে, আসলে এটা আমার কাছে মনে হয় যে মানে লেটস টক অ্যাবাউট আর্জেন্টিনা, মানে আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। কারণ তারা আসলে কালকে যেই এফোর্টটা দিয়েছে, স্পেশালি কালকের খেলায়, এটা খুবই জরুরি ছিল। একটা সময় যে কিন্তু অস্ট্রিয়ার টিম মিডফিল্ড কিন্তু ডমিনেট করা স্টার্ট করেছিল, স্পেশালি ফার্স্ট হাফে। যখন তারা এটাকে রিগেন করে তাদের আন্ডারে নিয়ে আসলো, এটা আসলে
খুবই খুবই ভালো হয়েছে কালকে ম্যাচের জন্য, কারণ এবং সেটা পরবর্তী ম্যাচগুলোর জন্য একটা দারুণ দারুণ একটা বার্তা, আত্মবিশ্বাস হ্যাঁ দিবে। আত্মবিশ্বাস করবে আর কি। আমি তাদের যেই মানে ওয়ার্ক রেট আসলে আমার কাছে এখন মনে হচ্ছে যে আসলে এটা ভেরি আর্লি টু সে, বাট আমার কাছে এখন মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের সেরা মিডফিল্ড এই তিনজন। এক্স্যাক্টলি। এবং আমরা মেসির রেকর্ডগুলো নিয়ে বলছিলাম যে তিনি ক্লোজাকে ছাড়িয়ে গেছেন ইতোমধ্যেই 18 গোল করে। শুধু ক্লোজা নন, বিশ্বকাপের নারী পুরুষ মিলে মার্তা জি, জি, ছিল, সেই রেকর্ডটাও তিনি ছাড়িয়ে গেছেন এবং শেষ 6 ম্যাচে তিনি 10 গোল করেছেন। ওয়াও, অবিশ্বাস্য লাগছে কিনা শুনতে। আমার কাছে মনে হচ্ছে যে মেসি মানে ওর যে ধারাবাহিক, এটা আসলে আমি কখনো মানে আপস অ্যান্ড ডাউন দেখি নাই, মানে সবসময় আপস দেখেছি, হয়তো বা আপনিও এগ্রি করবেন। জি, এবং 35-এর পরে গিয়ে হ্যাঁ। তার যে 18 গোল, 35-এর বয়সের পরে গিয়ে তার কিন্তু গোল সংখ্যা 12। হ্যাঁ, মানে এটা কিন্তু মানে আপনার আমরা ইমাজিন করতে পারবো না, কিন্তু আসলে তার জন্য এটা নর্মাল, এবং এটা অনলি ফর প্র্যাকটিস অ্যান্ড সাপোর্টিং। তার সাথে যারা এখন খেলছে আসলে আমি বলবো যে মেসির জন্য তারা সর্বোচ্চ উজাড় করে দেয়, এবং তার সাথে তাদের যে এফোর্ট থাকে ওটা মেসিকে কেন্দ্র করে। জি। আপনি যদি দেখেন যে আমরা গত ওয়ার্ল্ড কাপে শুনেছি যে মেসি ওয়াকিং প্লেয়ার, কিন্তু আসলে যে মেসির ওয়ার্কটা যে কারা করে দেয়, স্পেশাল ডিপল, ম্যাকালিস্টার, এখন ম্যাকালিস্টার, ডিপল এবং অ্যানজো ফার্নান্দেজ, দে আর মোর ম্যাচিউর। কারণ গত ওয়ার্ল্ড কাপটা তাদের জন্য ছিল ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, কিন্তু এখন তারা সেকেন্ড ওয়ার্ল্ড কাপ খেলছে এবং তাদের খেলায় কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি। এখন তার সাথে আমি বলবো যে যেটা একটা আশঙ্কা ছিল, স্পেশালি ডিফেন্স লাইন, তারা ট্রিমেন্ডাস করেছে গতকালকে। আসলে তাদের মানে এখন আমার কাছে মনে হচ্ছে যে একটা টিম, যেটা আমরা গত ওয়ার্ল্ড কাপে দেখেছি, আসলে কোনো চান্স দেওয়া হয়নি কালকের ম্যাচে, এবং তারা আসলে প্রত্যেকটি সেকেন্ড বল উইন করার চেষ্টা করেছে, উইন হয়েছে, এবং ম্যান টু ম্যান মার্কিং বলেন বা অস্ট্রিয়াকে অলওয়েজ আনকমফোর্টেবল ভাবে রেখেছে। মানে এইটার পেছনে কালকে আর্জেন্টিনার খেলার যে ধরনটা দেখলাম, সাধারণত আর্জেন্টিনা এই ধরনের খেলার ধরন দেখি না। প্রচুর পরিমাণে ব্যাকপাস হয়েছে, খেলা একেবারে স্লো করে দিয়েছে। এটা কি আসলে এক ধরনের গেম প্ল্যানের অংশ ছিল কিনা, যেহেতু অস্ট্রিয়া তারা প্রেসিং ফুটবলটা খেলে অস্ট্রিয়া আসলে একটা সময় যে যখন আপনার মিডল ব্লকে চলে আসে, তারা কিছু কিছু সময় একদম হাই প্রেস করেছে, আবার কিছু কিছু সময় যখন আর্জেন্টিনা স্পেশালি মার্টিনেস এবং রোমেরো, লিসান্দ্রো মার্টিনেস যখন বিল্ড আপটা শুরু করে ফেলে, তখন আর হাই প্রেস করে নাই। কারণ সেই ক্ষেত্রে যদি হাই প্রেস করে, স্পেশালি রোমেরো একদম ডিপ পাস দেয়, ধরেন যেগুলো ওর অভ্যাস, মাঝখানে পাস দিয়ে 3-4 জন বিট হয়ে যায়, ওই পাসটা ধরেন মেকালিস্টার নেয় বা অ্যানজো নেয়, টান করে মেসিরে দিলে দেয়ার ফিনিশ। তো সেই ক্ষেত্রে ওরা একটা সময় যে মিডল ব্লকে ছিল, এখন মিডল ব্লকে যখন একটা টিম থাকবে, দ্যাট মিনস স্পেশালি ফার্স্ট হাফের এডিশনাল টাইম, যেটা আপনার এক্সট্রা টাইম দিল 6 মিনিট, আমার কাছে মনে হচ্ছিল সময় নষ্ট হ্যাঁ, করছিল তারা। এখন সেই সময় কিন্তু 5 মিনিট বলটা তাদের পায়ে ছিল, তখন এক গোলে এগিয়ে ছিল আসলে আর্জেন্টিনা। তো ওই সময় যখন একদম ক্লিয়ার চান্স ক্রিয়েট করতে পারে না, যে একদম ধরেন ডিপ পাস বা থ্রো পাস, ওরকম সুযোগ যখন ক্রিয়েট করতে পারে নাই, তখন তারা ধরেন সাইড টু সাইড খেলেছে। ধরেন তখন তো আসলে ওই সময়টা আসলে অনেক ইম্পর্টেন্ট সময়, গোল কনসিডার করতে পারতো, কিন্তু সেই সময়টা তাদের কাছে বল রেখে সময়টা শেষ করলো। তো এইটা একমাত্র কারণ হলো, যখন মিডল ব্লক করবে আপনি তখন স্পেস পাবেন না অপোজিশনের হাফে, তো সেই ক্ষেত্রে ওই পাসিং বিল্ড আপগুলো করেছিল আর কি। জি, এবং আপনার কাছে মনে হচ্ছে কিনা সে আবার 1954 সালে ফিরে যেতে হয়, একেবারে যেই রেকর্ডকে ধরা হয় একেবারে অচ্ছুত এবং সেই রেকর্ড ধরা ছোঁয়ার বাইরে। জাফতে, ফ্রান্সের ফুটবলার, নিশ্চয়ই নাম শুনেছেন, এক মৌসুমে 13 গোল তিনি করেছেন, অর্থাৎ এক বিশ্বকাপের কথা বলছি। সেই রেকর্ডটা এবার কিছুটা ডেঞ্জার জোনে কিনা আপনার কাছে কি মনে হচ্ছে? আসলে 13 গোল ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, কিন্তু আপনার যেভাবে এখন ধরেন এমবাপে, হালান্ড, মেসি গোল করা স্টার্ট করছে, তো এটা ধরেন যারা ফাইনাল খেলবে, দে প্লে মোর আই থিঙ্ক 5 or 6 গেম, কারণ 5 গেম যদি খেলে, ধরেন চ্যাম্পিয়ন হতে গেলে আপনার 7টা গেম খেলতে হবে। তো উই হোপ, যারা আর্জেন্টিনা ফ্যান, আমরা তো বিলিভ করে আর্জেন্টিনা ফাইনাল খেলবে, দ্যাট মিনস আর্জেন্টিনা আরও 5টা গেম খেলবে। 5টা গেমে যদি মেসি ধরেন আপনার 5 ধরেন 5টা গোলও করে, দ্যাট মিনস 10টা, 13টা ইজ ভেরি ডিফিকাল্ট। কিন্তু আই ডোন্ট নো, কারণ 2 ম্যাচে 5 গোল করতে পারলে 5 ম্যাচে কেন। এবং জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা রয়েছে, সেখানেও নিশ্চয়ই আরো কিছু করে দেখাতে পারে। যেটা আসলে আমি বলতে চাই যে আসলে এবং জর্ডান যেহেতু এই গ্রুপের তুলনামূলকভাবে সবচেয়ে এখন 4 নম্বর পজিশনে জর্ডান, আজকেও ইতিমধ্যে বাদ পড়ে গেছে আলজেরিয়ার সাথে 2 গোলে হেরেছে।
তো আসলে জর্ডান আমরা জানি যে আসলে এশিয়ান লেভেলের টিমগুলো আসলে বেশি ডিফেন্সিভ মোডে খেলবে। তো সেই ক্ষেত্রে ধরেন মেসি জানে আসলে ওই সব টাইট সিচুয়েশন দিয়ে কিভাবে গোল করে টিমকে জেতাতে হয়। আমরা ইরানের বিপক্ষে 2014 এক্স্যাক্টলি দেখেছি। এক্স্যাক্টলি। তো আমার মনে হয় যে একটা সুযোগ আছে সেই আসলে ওই রিচ করা, কিন্তু আসলে ভেরি টাইট, ভেরি ডিফিকাল্ট। কিন্তু মেসির দ্বারা সবকিছুই সম্ভব, এটা আমরা ইয়ার এন্ড ইয়ার দেখছি। বিশ্বকাপ শুরু হওয়ার আগে যে আপনি বলছিলেন যে আর্জেন্টিনার ভক্ত, বিশ্বকাপ শুরু হওয়ার আগে আর্জেন্টিনার প্রতি যেই এক্সপেকটেশনটা ছিল, এই 2 ম্যাচ পরে সেটা কি আগের জায়গায় আছে নাকি আরো অনেক বেশি বেড়ে না, গেছে? বেড়ে গেছে। মানে আমি অ্যাজ লাইক লাস্ট ওয়ার্ল্ড কাপের মতো ওদের খেলার স্ট্যান্ডার্ড দেখছি এখন, স্পেশালি লাস্ট ম্যাচটা। কারণ আলজেরিয়া একটা আফ্রিকান নেশন টিম, সেইখানে আপনার আলজেরিয়ার তুলনায় অস্ট্রিয়া অনেক ভালো টিম। জি। কারণ এটা আমরা সবাই জানি, এবং তাদের সব ভালো ভালো প্লেয়ার। জি। আপনি যদি দেখেন অস্ট্রিয়া টিমের প্লেয়ার, তারা সবাই ইউরোপে খেলে এবং অনেক বছর ধরে খেলে। তো সেই ক্ষেত্রে এবং অস্ট্রিয়া তারা জার্মানি, ক্রোয়েশিয়ার মতো দল কিন্তু হারিয়েছেন, এবং তাদের আপনি লাস্ট কিছু ম্যাচ দেখবেন সব জেতা ম্যাচ। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ম্যাচটা আসলে আর্জেন্টিনার জন্য একটা অ্যাসিড টেস্টের মতো ছিল। একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, এবং তার সাথে আসলে তাদের যে স্ট্রেংথ, এটা একদম পরখ করে দেখার একটা সুযোগ ছিল, একদম খোলাসা হয়ে গেল যে আসলে আর্জেন্টিনা এখানে কি করতে পারে, এবং এখানে শুধু অংশগ্রহণ করতে আসে নাই। এক্স্যাক্টলি। এবং আপনার কাছে কি মনে হচ্ছে তাহলে কোন পর্যন্ত, আপনি যেটা বলছিলেন যে বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত এক্সপেক্ট করছেন, এবং আমার কাছে মনে হচ্ছে স্কালোনি প্রথম 2 ম্যাচের টেকনিক কিংবা ট্যাকটিক্স অলমোস্ট একই রেখেছে। স্কালোনির হাতে তো নিশ্চয়ই অনেক বেশি ওয়েপন কিন্তু আছে। হ্যাঁ। না, আপনি যদি স্পেসিফিক কালকে মানে হার্ডওয়ার্কিং প্লেয়ার দেখেন, সবচেয়ে বেশি লাউতারো মার্টিনেজ রানিং করেছে। এক্স্যাক্টলি। পুরাটা পিচ কভার করেছে। মানে যখন আপনার লাউতারোকে চেঞ্জ করা হলো, মানে ওইটা একদম পারফেক্ট একটা ডিসিশন ছিল স্কলানির জন্য। কারণ কি, লাউতারোর পরে যখন আলভারেজ নামলো, আলভারেজ সেম ওয়ার্কটা স্টার্ট করলো। কারণ এখন ধরেন মেসির যেই অ্যাবিলিটি, এখন রানিং অ্যাবিলিটি, আসলে আলভারেজ লাউতারোর মতো না। মেসি জাস্ট পজিশনে ছিল, আপনি হয়তো বা দেখেছেন, মেসি জাস্ট পাসিং স্পেসটা ব্লক করে আপনার ধরেন ওর জায়গা মতো থাকতো, কিন্তু ডার্টি ওয়ার্কটা আসলে রানিং ওয়ার্কটা করেছে লাউতারো মার্টিনেজ ফার্স্ট হাফে, এন্ড সেকেন্ড হাফে এলো আপনার আলভারেজ। তো এই যে ওপেনগুলো, মানে এই যে আপনার চেঞ্জিং প্লেয়ারগুলো, তারা কিন্তু একটা লিগের হাই স্কোরার এবং টপ ক্লাবে খেলে। তো এইটা আসলে আমার কাছে মনে হয় আপনার বেঞ্চ যত স্ট্রং থাকবে, দ্যাট মিনস আপনার যত দূরে যাওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকবে। এবং আমার কাছে যেটা মনে হয় যে মেসি একটা দীর্ঘ সময় আর্জেন্টিনা দলটাকে টেনে নিয়ে গেছেন, এবং বিশ্বকাপ জয়তে অবশ্যই তার অবদান ছিল। এবারের বিশ্বকাপে এসে মেসিকে আসলে কতটা আর্জেন্টিনা দল দিতে পারে সেটা আমরা দেখছি, একটা ভাইস ভার্সা সিচুয়েশন, এবং তাতে ফল কিন্তু ভিন্ন হচ্ছে না। আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল, ক্লেমন্ট বিয়ন্ড দ্য গ্যালারিতে কিছুক্ষণের মধ্যে ফিরছি। তবে আমরা আসলে মেসি এবং আর্জেন্টিনাকে নিয়ে অনেক কথা বলে ফেলেছি, বলার মতো কাজও হয়েছে। আবার সেই সাবজেক্টে ফিরে যেতে চাই। গোল্ডেন বুট এমবাপ্পের কথা বলতে হয়, তিনি কিন্তু একেবারে ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন। মেসি যদিও রেকর্ড করেছেন, ইতিমধ্যেই অনেকেই হয়তো বা খেয়ালই করেননি, ক্লোজার পাশে তিনি নাম লিখিয়েছেন। তিনি 2 গোল করে ফেলেছেন, ইরাকের বিরুদ্ধে 3-0 গোলে জিতেছে ফ্রান্স, এবং পাশাপাশি আর্লিং হল্যান্ড তিনিও 2 গোল করেছেন। একেবারে সমান তালে তারা লড়ছেন, গোল মেশিন আর্লিং হল্যান্ডের কথা বলতে হয়। এই দুইজনকে আসলে কিভাবে, আপনার কাছে কি মনে হয় যে শেষ পর্যন্ত লড়াইটা গোল্ডেন বুটের কে জিততে যাচ্ছে? না, আসলে এই জায়গায় আপনার ধরেন নরওয়ে এই বছরের আসলে এবার ওয়ার্ল্ড কাপে তাদের টিমটা খুবই ব্যালেন্স। আসলে তাদেরকে আমরা কিন্তু সেভাবে ধরেন স্পেশালি ওয়ার্ল্ড ফুটবলে নরওয়েকে কিন্তু সেভাবে কাউন্ট করা হয় না। কিন্তু তাদের এবারে যে পারফরমেন্স, এইটা কিন্তু আসলে একটা মানে সবাইকে একটা ভাবানো ব্যাপার। মানে সবাই কিন্তু তাদেরকে নিয়ে ভাবতেছে। তো তাদের যেই আপনার টিমের প্লেয়ারগুলি আছে, সবাই খুব ভালো প্লেয়ার, এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, ইউরোপে খেলে। তো সেই ক্ষেত্রে হালান্ড আসলে যে নরওয়ে টিমটা কত দূর পর্যন্ত যেতে পারবে ওইটার উপরে ডিপেন্ড করবে। কিন্তু হালান্ড যতগুলো ম্যাচ খেলবে দেখবেন 1-2টা করে প্রতি ম্যাচে গোল করবে। এবং আরেকটা অবিশ্বাস্য স্ট্যাট দিতে চাই, 51 ম্যাচে জাতীয় দলের হয়ে 51 ম্যাচ খেলেছেন তিনি, 59 গোল করেছেন। হ্যাঁ, 60 মতো গোল। হ্যাঁ, 59 গোল, মানে এটা ম্যাচের তো বেশি গোল। তো এই ক্ষেত্রে হালান্ডের মতো প্লেয়ার যার সাথে খেলুক ওয়ার্ল্ডের, এখন যে কোনো টিমের সাথে খেলুক, সে গোল করবেই। তো দ্যাট মিনস নরওয়ে যদি তারা রিচ করে সেমিফাইনাল, দ্যাট মিনস হালান্ডের একটা ভালো সুযোগ আছে।
আর ফ্রান্স তো আমরা জানি যে ফেভারিট টিম, ফ্রান্সের সুযোগ আছে ফাইনাল খেলা এবং ফাইনাল বা সেমিফাইনালে যাওয়া। সেইখানে কিন্তু এমবাপ্পের একটা ধরেন বড় ধরনের এবং আর্লিং সুযোগ আছে। হল্যান্ডের সাথে কিন্তু এমবাপ্পের একটা লড়াই হতে চলেছে গ্রুপ পর্বের শেষ ম্যাচটাতে, নরওয়ে এবং ফ্রান্সের যে ম্যাচটা। হ্যাঁ, তো সেইখানে কিন্তু আসলে একটা একটা কড়া ব্যাটল হবে, ক্ল্যাশ অফ টাইটান্স একটা হ্যাঁ, হবে। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে মেসির অনেকটা একটা ভালো সুযোগ লাস্ট ম্যাচ জর্ডানের সাথে। সে যদি আসলে 11-এ নামে বা খেলে তাহলে তার একটা ভালো সুযোগ থাকবে। আসলে গোলের রেসটা যেহেতু এখন 4 এবং 5, দুইজন 4-4, কিন্তু হ্যারি কেনও ওয়েট করতেছে। জি, তার Who knows? যেহেতু ম্যাচ রয়েছে আজকে হ্যাঁ, রাতেই। এখন আসলে হ্যারি কেনেরও সম্ভাবনা আমরা দেখছি। এবং হ্যারি কেইন তিনিও গ্যারি লিনেকারের সমান, অর্থাৎ ওয়ার্ল্ড কাপে তার গোলও। ইয়েস, তো সেই ক্ষেত্রে আমি আসলে মেসির সুযোগটা বেশি দেখছি। এখন মেসি যদি জর্ডানের ম্যাচ খেলে তাহলে হয়তো বা সে গোল রেসে আরেকটু আগায় যেতে পারে। যেহেতু তুলনামূলক দুর্বল দল জর্ডান। এমবাপ্পে কে নিয়ে কি বলবেন? 16 ম্যাচ, বিশ্বকাপে 16 ম্যাচ খেলেছেন তিনি, তার গোল সংখ্যা 16টি। না, এমবাপ্পে আসলে মানে এমবাপ্পে ওয়ার্ল্ড কাপে আসলে আসলে তার রূপ চেঞ্জ হয়ে যায়। কারণ আপনি যদি লাস্ট লিগার ম্যাচ দেখেন বা ওর কিন্তু রিয়াল মাদ্রিদে খুব যে বেশি আলো ছড়িয়েছেন না, কিন্তু গোল করেছে অনেক, কিন্তু তারা কোনো ট্রফি পায় নাই। আসলে আপনি যখন চ্যাম্পিয়ন্স লিগে বা আপনি লা লিগা পাবেন তখন কিন্তু প্লেয়ারদেরকে বেশি হাইলাইট করা হয়। দ্যাট মিনস আপনার সে গোল করেছে, অনেকগুলো গোল করেছে, কিন্তু ওয়ার্ল্ড কাপে আসলে তার মানে আসলে রূপটা চেঞ্জ হয়ে যায়। আসলে সে মানে নিজেকে আমার মনে হয় যে মানে কিং মনে করে। আসলে যে মাঠে অপোজিশনের প্লেয়াররা আছে, সে আসলে আপনি বাম্পার গোলটা দেখছেন, ফার্স্ট গোল, জি, মানে এটা মানে আউটস্ট্যান্ডিং গোল, যেটা আসলে আমরা মেসির পা থেকে দেখি, কিন্তু তার উইকার লেগ কিন্তু লেফট ফুট, কিন্তু সে এখান থেকে কি কাট করে তাও কি পাওয়ার ছিল। তো আমি বলবো যে এমবাপ্পে আসলে আগের ম্যাচে যদি আপনি দেখেন কত দূর থেকে ডান পায়ে শুট করে গোল দিল। তো এইগুলা জিনিস আসলে ওর ভিতরে এক্সেপশনাল আছে। আপনি যদি ওকে যদি আপনার ধরেন বেশি স্কোপ বা সুযোগ দিয়ে দেন, স্পেস দিয়ে দেন, সে কিন্তু এটা গোলে কনভার্ট করবে, যেটা কিনা আমরা আর্জেন্টিনার সাথে ফাইনাল ম্যাচে দেখেছি। একটুখানি সুযোগ পেয়েছে, বলি মেরে গোল দিয়ে দিল। তো এইসব প্লেয়ারের আপনার নজরে রাখতে হবে বেশি, এবং মানে এমবাপ্পে এক্সেপশনাল প্লেয়ার। সেই তালিকায় রোনালদো তিনি কি থাকছেন কিনা? কারণ তার প্রথম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো প্রচন্ড পরিমাণে সমালোচনা হয়েছে। না, ক্রিস্টিয়ানো রোনালদোকে আমি এই তালিকায় রাখছি না এখন আপাতত। কারণ আপনি ডিফারেন্সটা অনেক বেশি হয়ে গেছে। হয়তোবা যদি আজকে বা কালকে খেলা আছে তাদের, হয়তোবা আজকে খেলা আছে রাতে, তো সেইখানে আসলে রোনালদো আপনার যদি 2 গোলও করে এক ম্যাচে, দ্যাট মিনস আপনি মানে সমান ম্যাচ খেলে আপনি 2 গোল 3 গোল পিছিয়ে থাকবেন। কিন্তু ওয়ার্ল্ড কাপের স্টেজে তো আপনার সব টিম উজবেকিস্তান, জর্ডান পাবেন না। আপনি যখন সেকেন্ড রাউন্ড অফ 32-তে যাবেন তখন কিন্তু আপনার বড় টিমের সাথে খেলা। সেই সম্ভাবনাটাও আপনার কিছুটা ক্ষীণ মনে হচ্ছে কিনা পর্তুগালের প্রথম ম্যাচের পারফরম্যান্সে? না, আসলে পর্তুগাল অ্যাজ এ টিম ওদেরকে আরেকটু গুছাইতে হবে, স্পেশালি ডিউরিং ম্যাচে। এবং অনেকে অনেক কথা বলছেন যে আসলে রোনালদো না থাকলে হয়তো পর্তুগাল আরো বেশি স্ট্রং হতে না, পারত। আমি এটাকে মানে আমি একমত করব না। আসলে রোনালদো অ্যাজ এ গায়, অ্যাজ এ লিডার, ওরে দরকার আছে পর্তুগাল টিমে, কিন্তু সাম টাইম ওর ডিসিশন মেকে একটু সিলি দেখা যায়, যেগুলো আসলে একটু সেলফিশ। হ্যাঁ, ধরেন আমি যদি ইজি একটা ডিসিশন ছেড়ে দেই বা আমি না নিয়ে অন্যজনকে দিই তাহলে বেটার মনে হয়, যেটা অ্যাজ এ ফুটবলার বা অ্যাজ এ টিম ওয়ার্ক যেটা বলে সেটা কিন্তু সম্পূর্ণ হয়। সেক্ষেত্রে আমি বলবো যে এইগুলো জিনিস যদি পর্তুগাল আজকের ম্যাচে এগুলো যদি ঘাটতি কমাইতে পারে, ডেফিনেটলি তাদের একটা চান্স আছে আপার লেভেলে যাওয়া। মেসি রোনালদোকে নিয়ে একটা সব সময় ডিবেট হয়ে থাকে। আমরা জানি যে মানে গ্রেটেস্ট অফ অল টাইম আসলে কে, সেই ডিবেটে আপনার কাছে মনে হয় কিনা যে ওভার ইতোমধ্যেই হয়ে গেছে বিশ্বকাপ জিতার পরও? তারপরও গত 2 ম্যাচের পারফরমেন্সে আপনার কাছে কি মনে হয়? না, আসলে আপনি যদি পারফরমেন্স দেখেন, ট্রফি দেখেন, সবকিছু মিলে দেখেন, এবং অনেক বড় বড় যারা, আমি যদি ফুটবলার থেকে বলি, পেলে, মারাদোনা থেকে যদি শুরু করি, তারা নিজেরাই স্বীকার করে গেছেন এই সময়ে এসে যারা বড় বড় ফুটবলার রয়েছেন তারাও স্বীকার করছেন মেসিকে তারা এগিয়ে রাখছেন, যদিও রোনালদো বাদে, এক্সেপ্ট রোনালদো তিনি মনে করেন হয়তো বা নাজারিও রোনালদোর একটা স্ট্যাটাস, হয়তো বড় একটা স্ট্যাটাস দেখেছেন। এক্স্যাক্টলি, তিনি বলেছেন প্রথম ম্যাচের পর যে আসলে লুকোচুরির কিছু নেই, সবাইকে স্বীকার করে নেওয়া উচিত যে তিনি গ্রেটেস্ট অফ অল। মানে আমার এতটুকু ক্যারিয়ারে বা আমি আমার এতটুকু বয়সে নাজারিওর খেলা অল্প সময় আমি দেখেছি। 2002 ওয়ার্ল্ড কাপের আমার মনে নাই, ওর যখন এরকম চুল ছিল, আমার এতটুকু মনে আছে যে আমরা রেলি করছি না বুঝে, ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল।
তারপর 2006 সালে বেশি বাল্কি মোটা হয়ে গেছিল। তো সেই সময়কারের প্লেয়ার, 2বার ব্যালন ডি'র পেয়েছে, ওয়ার্ল্ড কাপ জিতেছেন। তো আসলে ওই সময়ের প্লেয়াররা কিন্তু সবাই নাজারিয়াকে বলে যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার। এক্স্যাক্টলি। এন্ড তার মুখ থেকে যদি এই কথা আসে আমরা অবশ্যই বলতে পারি। কিন্তু এখন ঘটনা হয়েছে তাদের যে ব্যাটেলটা হয়েছে 17 থেকে 18 বছর, মানে ইচ আদার, একজনকে আরেকজন ব্যাটার করেছেন। একজন যদি 50টা গোল করেছে, আরেকজন 60টা গোল করেছে, আপনি গেটে দেখেন সেম। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এই যে আমাদের জেনারেশনটা, তাদের যে ব্যাটেলটা দেখেছি আমরা, এখান থেকে অনেক কিছু শিখেছি এবং আমাদের তারা ইন্সপায়ারিং করেছে ডে বাই ডে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অ্যাজ এ প্লেয়ার যদি ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্ট দেখেন এবং ওয়ার্ল্ড ক্লাসের পারফরমেন্স দেখেন, ডেফিনেটলি মেসিকে আগায় রাখতে হবে। এবং মেসি বেস্ট। মেসির শোকেসে সব ধরনের ট্রফি কিন্তু আছে, একেবারে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে গোল্ডেন বল, ফিফা দ্য বেস্ট বলুন, ব্যালন ডি'র বলুন, সবকিছু। একটা ট্রফি এখনো পর্যন্ত নেই, সেটি গোল্ডেন বুট। হ্যাঁ, সেই ট্রফিটা এবার একটা গত ওয়ার্ল্ড কাপে সম্ভাবনা একটুর জন্য পেল না, এমবাপ্পে আসলে এক গোল বেশি পেয়ে গেল। হ্যাট্রিক করে ফেলেছে। হ্যাঁ, তো আসলে এটা আমার কাছে মনে হয় যে যদি এই সময় পায়, এটা হবে যে আসলে মানে আমাদের জন্য Something বড় very ধরনের, special. ভেরি ভেরি স্পেশাল, এবং আমাদের জেনারেশনের জন্য একটা বড় এক্সাম্পল। এবং তার 24 তারিখে তার জন্মদিন আসছে, 39 বছর হবে। 39 হয়ে অবশ্যই আপনাদের একটা বিরাট ইন্সপিরেশনের জায়গা, যে আসলে একটা নাম্বার ছাড়া আসলে কিছুই নয় বয়সটা। আমরা দেখতে চাই মেসি কত দূর যেতে পারেন এবং আমরা ভালো ফুটবলটা উপহার পেতে চাই তাদের কাছ থেকে। শেষ করতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।